চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা যোজন মাহমুদের কাছে। আবারও ফিরে এলাম। একদম প্রথমেই বলছিলাম যে একই সাথে একজন অভিনেতা, একই সাথে একজন কবি, এই দুটো সত্তার একটা সহাবস্থান চলছে। যদি অভিনয়টাই বেশি করে থাকেন বা ব্যস্ততা সেখানটা নিয়েই বেশি, তাই অভিনয়ের প্রসঙ্গেই প্রথমে আসতে চাই। আপনি চলচ্চিত্রে অভিনয় করেছেন বেশ কয়েকটি, প্রায় অপ্রকাশিতও আছে তার মধ্যে বেশ কিছু, 6টি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তো চলচ্চিত্রের অভিজ্ঞতা সম্পর্কেই প্রথমে শুনতে চাই। আমার 6টা সিনেমার মধ্যে 3টা সিনেমা ছিল আমার ফেস্টিভ্যালের, আর 3টা ছিল কমার্শিয়ালি। আমার লাস্ট সিনেমাটা ছিল বিশ্বাস করেন ভাই, এটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যায়, রাইসুল ইসলাম অনেক এটা পরিচালনা করেন। এর আগে আরেকটা সিনেমা ছিল, সেটা হচ্ছে টগর, গত ঈদে গিয়েছে। সেটা বানিয়েছেন আলোক হাসান। এখানে কাজ করেছে, আমি কাজ করেছি, পূজা কাজ করেছেন, সুমন আনোয়ার কাজ করেছেন, রোজিয়াপা কাজ করেছেন। খুবই ইন্টারেস্টিং। এটা একটা ওটিটি প্ল্যাটফর্মে আমাদের এই কাজটা গিয়েছে, টগর। আর এর পাশাপাশি এখন একটা সিনেমার কাজ চলছে, সেটা খুব শীঘ্রই হচ্ছে টিম থেকে জানানো হবে। এই মুহূর্তে জানানোটা একটু নিষেধ আছে। সেটার জন্য না হয় আমরা একটু অপেক্ষাই করব, কাজটা সম্পন্ন হোক। আর এর বাইরেও তো আপনার আরো বেশ কিছু চলচ্চিত্র করা হয়েছে যেগুলো এখনো অপ্রকাশিত রয়েছে, আর প্রকাশিতর মধ্যেও আরো রয়েছে। সেই সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে জানতে চাই যে চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতাটা আসলে কেমন। আপনার শুরুটা মঞ্চ দিয়ে, এখন চলচ্চিত্রে বেশ একটা ব্যস্ততা চলছে, অভিজ্ঞতা শুনতে চাই। মঞ্চের জার্নিটা একরকম, সিনেমার জার্নিটা একরকম। দুইটা জায়গায় আসলে অভিনয়ের ভ্যারিয়েশন আছে। যেমন মঞ্চে হচ্ছে আমরা অভিনেতা হিসাবে সবার আগে প্রিপারেশন নিয়ে স্ক্রিনে যখন আমরা মানে প্রেজেন্টেশনে যখন যাই, তখন সেখানে আর ডিরেক্টরিয়াল কোনো কিছু কাজ করে না। কিন্তু আমরা যখন কমার্শিয়ালি কাজ করি, ভিজুয়ালি কাজ করি, তখন সেটা হচ্ছে একটা জায়গায় মিস হলে সেটা আবার পরবর্তীতে টেক নেওয়া যায়। মঞ্চের যে সুযোগটা থাকে না, সেটা ভিজুয়ালে থাকে। আর এটা বড় স্ক্রিন, সবার সাথে কাজ করার বিষয়টা আসলে একটু অন্যরকম। আপনি এখন পর্যন্ত যে কয়েকটা চরিত্র করেছেন, এর মধ্য থেকে যদি আপনার কাছে আপনার পছন্দের একটা চরিত্রের নাম জানতে চাওয়া হয়? আমার সবগুলো চরিত্রই আমার কাছে খুবই পছন্দের। আমি এখন যে চরিত্রটা করছি, এই চরিত্রটার নাম হচ্ছে অঞ্জন। অঞ্জন একজন মিউজিশিয়ান, খুবই অদ্ভুত। হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফ থেকে সে মিউজিক পছন্দ করে, তো পাশাপাশি সে জব করে। এর মধ্যে আরো অন্যান্য জিনিসগুলো দেখবো, পুরো জিনিসটা এখন বলা যাচ্ছে না আর কি। যাক, আমরা বাকিটা তো আস্তে আস্তে আসলে পরবর্তীতে জানতেই পারবো। এবারে আসি ওটিটি প্ল্যাটফর্মের কাজের প্রসঙ্গে। ওটিটি প্ল্যাটফর্মে আপনার বেশ কিছু কাজ ইতোমধ্যেই করা হয়ে গেছে। আপনি যেটা বলছিলেন যে মঞ্চ নাটকের অভিজ্ঞতা একরকম, সিনেমার অভিজ্ঞতা আরেক রকম, ওটিটির অভিজ্ঞতা কিন্তু আবার একেবারেই ভিন্ন রকম। সেই প্রসঙ্গটা একটু আসি। আমি লাস্ট যে কাজটা করেছি, কাজটার নাম হচ্ছে খালাস। এটা মাই ইসলাম মিতুল আর KM নাইম দুইজন মিলে পরিচালনা করেছেন। সম্প্রতি যে কোনো একটা ওটিটিতে আসবে, সেটা আমরা জানতে পারবো। এখানে মোশাররফ ভাই কাজ করেছেন, রুবেল ভাই কাজ করেছেন, জর্জ ভাই কাজ করেছেন, আমি একটা চরিত্র করেছি। আমার চরিত্রটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমি খালাসের চরিত্রে কাজ করেছি, যে ইলিশের যে বিষয়টা থাকে, খালাসে যারা হচ্ছে মাছ আনা নেয়া করে, তারপর হচ্ছে যেগুলো তত্ত্বাবধানে থাকে, এই ধরনের একটা চরিত্রে কাজ করেছি। তো এই ধরনের চরিত্র তো আসলে সচরাচর করার সুযোগ সবসময় সবার হয়ে ওঠে না। এই চরিত্রটায় আসলে বিশেষ কোন অভিজ্ঞতা আপনার হয়েছে যেটা অন্য চরিত্রগুলো থেকে আলাদা ছিল? এখানে যেমন হচ্ছে আমি জাহাজে ওঠার অভিজ্ঞতা হয়েছে ওদের সাথে, মানে এত ইলিশের, মানে টনকে টন ইলিশ দেখা যাচ্ছে যে এক এক ধরনের সাইজ। ওদের হচ্ছে সমুদ্রের জার্নিটা কেমন, ওরা 15 দিন 20 দিনের জন্য হচ্ছে সমুদ্রে চলে যায়, তারপর হচ্ছে পুরো জাহাজটা ভরাট করে তারপর হচ্ছে ওরা ফিরে। তো এই ধরনের মানুষগুলোর সাথে যোগাযোগ বা ওদের জীবনযাত্রাটা কেমন, মন মানসিকতাটা কেমন, অ্যাক্টিংয়ের পারপাসে এই ক্ষুধাটুকু আমার মিটে। ইলিশ মাছ কি আপনার পছন্দ? প্রিয় মাছের তালিকায় রয়েছে? না, অবশ্যই সব মাছই পছন্দ, ইলিশ আলাদা করে আমাদের জন্য তো পছন্দের বিষয়টা আছে। যখন এই যে এই খালাসের চরিত্র করতে যে এত এত ইলিশ মাছ, এবং আমরা জানি সেটার যে ঘ্রাণ বা সেটার মধ্যে থাকা, সেটা আসলে আপনার সেই ইলিশ মাছের প্রতি ভালো লাগার জায়গাটা থেকে তারপরে আপনার মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা? না, পরিবর্তন এসেছে। যেমন আমরা ইলিশ, ওইখানে আমরা প্রতিদিন ইলিশ খাইছি। আচ্ছা। তো ধরেন ইলিশের অনেক ধরনের জাত আছে,
3-4 রকমের ইলিশ। এটা ওদের সাথে থাকার কারণে জানতে পারলাম। এটা এই জায়গার ইলিশ, এটা হচ্ছে ত্রিমোহনার ইলিশ, এটা হচ্ছে সমুদ্রের ইলিশ, বা এটা হচ্ছে মিঠা পানির ইলিশ। আলাদা আলাদা আলাদা, সবগুলোর টেস্টই কিন্তু আলাদা। ওইখানে দীর্ঘদিন থাকার কারণে ওদের সাথে ধরেন প্রত্যেকটা মাছের আলাদা করে টেস্টটা পাওয়া গেছে আর কি, যে সমুদ্রেরটার টেস্ট একরকম, মিঠা পানিটার টেস্ট একরকম, বা এই ত্রিমোহনার মাছের টেস্ট একরকম। আবার ওই অঞ্চল অনুযায়ী, ওই অঞ্চলে আমরা দীর্ঘদিন ছিলাম, আমরা ওই গল্পটা প্রায় 2 বছর ধরে কাজ করেছি। 2 বছরের মধ্যে আমরা 38-40 দিনের মতো কাজ করা হয়েছে। তারপরে আসি অন্যান্য ওটিটির কাজগুলো সম্পর্কে। এছাড়া আরেকটা কাজ করেছি, এটা হচ্ছে অফিস নামে, সেটাও আসবে, সেটা এখনো আসেনি। আর লাস্ট একটা আমার কাজ গিয়েছে মনোবান, সেটা বঙ্গতে গিয়েছে। আচ্ছা, ওটিটিতে যে কাজগুলো দর্শকদের কাছে ওটিটির মাধ্যমে পৌঁছচ্ছে, সেগুলোতে আপনি আসলে আপনার দর্শক যারা, তাদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক পাচ্ছেন? এখন পর্যন্ত ভালো ফিডব্যাক। যে জায়গা থেকে কাজ করার জায়গাটা মানে আনন্দ পাই, যে আবার মনে হয় যে আর একটা নতুন চরিত্র করি। কাজের জায়গা থেকে সবাই হচ্ছে অতটুকু বলে যে কেমন হলো, কতটুকু ভালো হলো, বা ওইখান থেকে ওই গল্পটা থেকে তাদের কেমন ভালো লাগাটা তৈরি হইলো, বা এই চরিত্র অনুযায়ী আমি কতটুকু ধরে রাখতে পারছি বা পারি নাই, সেটা আমার ফ্যামিলি থেকে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই সেই জিনিসটা সবসময় বলে। একের পর এক কাজ তো করাই হচ্ছে, চরিত্র থেকে চরিত্রে আপনার এই যে আবর্তন, কিংবা এক চরিত্র থেকে আরেক চরিত্রে আপনার শিফট করা, সেখান থেকে এখন পর্যন্ত এমন কোনো চরিত্র কি আছে যেটা থেকে আপনার বের হতে আসলে খুব কষ্ট হয়েছে, বা দীর্ঘদিন আপনি এরপরেও সেই চরিত্রেই বেঁচেছেন? না, সেটা হয়েছে অনেক সময়, যখন লং রানে কোনো গল্পে কাজ করা হয়, একই চরিত্রে কাজ করা হয়, ধরেন ওই চরিত্র থেকে নিজের যে চরিত্র, সেটার জন্য ফ্যামিলির মানুষজন মাঝে মধ্যে একটু সাফারার হয়, বন্ধু বান্ধবরা সাফারার হয়। মানে এই চরিত্রের মুডটা হচ্ছে এরকম, তখন ওই অ্যাটিটিউডটা আমি ঘরের মধ্যে হয়ে যায় বা বন্ধু বান্ধবের সাথে হয়ে যায়, তখন ওরা বলে, তখন আবার একটু সরি বলি, তখন বুঝি যে না, আমি আমার জায়গায় ঠিক আছি। আচ্ছা, অর্থাৎ চরিত্রের সাথে যেটা প্রয়োজন সেটা আসলে ঠিকঠাক মতো তার মানে চরিত্র অভিনেতা থেকে হিসেবে করা গেছে। বের হয়ে আসার যে বিষয়টা, সেটা আসলে প্র্যাকটিসের বিষয়। সেটা একজন অভিনেতাকে অবশ্যই জানতে হবে যে একটা চরিত্রে সে যেভাবে করে ইনভলভ হচ্ছে, ইভেন চরিত্র থেকে সে যেন সুন্দর করে আবার বের হয়ে আসতে পারে। সেখানে নিজের কোনো ক্ষতি করা যাবে না, কারণ অভিনয়টা বিষয় যে টেকনিক্যাল বিষয়, সে টেকনিক্যাল জিনিসটা তো আমরা থিয়েটার থেকে শিখেই আসছি, বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে শিখেই আসছি। না শিখে আমি সেখানে গেলে তো মুশকিলে পড়বই। এই বিষয়টার কথাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এটা আসলে আপনার শেখাটা হয়েছে কোথায়, বা অধিকাংশ অভিনেতারা কি এটা আসলে শিখেই আসেন, নাকি এটা দেখা যায় কেউ কেউ নিজের তাগিদে হয়তো শিখে নিচ্ছে, কিন্তু সবাই হয়তো এই ব্যাপারটা, প্রক্রিয়াটা ওভাবে করে জানে না? না, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে অভিনয় তো একটা মাধ্যম। যেহেতু আমরা এখন এই সময়ে কাজ করছি, যে আরেকটা হচ্ছে যে দায়বদ্ধতা থেকে কাজ করা, দায়বদ্ধতা থেকে, যে সময়ের যে দায়বদ্ধতা থেকে, ধরেন এখানে এখন একটা দেশের যে প্রেক্ষাপট চলছে, ওইখান থেকে আমি একটা প্রজেক্ট করে আমি এখানে রাস্তায়ও করে ফেলতে পারি, বা যে কোনো জায়গায় করে ফেলতে পারি। সেটার জন্য আমাকে মঞ্চে যেতে হবে না, মানে এটা হচ্ছে আমার দায়বদ্ধতা। এবার হচ্ছে মঞ্চে যখন যাচ্ছি, সেটা হচ্ছে শিখে আবার একই জিনিসের সাথে যে মঞ্চ যেতে হচ্ছে, যে দেশের যেসব প্রেক্ষাপটগুলো বা সমাজ যেসব প্রেক্ষাপটগুলো বা আমাদের যে কালচারটাকে, সেটার বিভিন্ন মোমেন্টগুলোকে হচ্ছে আমরা মঞ্চে বিভিন্ন গল্পের পারপাসে উঠে নিয়ে আসি। আর আমরা হচ্ছে বাহক হিসাবে, অভিনেতারা হচ্ছে বাহক হিসাবে সেখানে কাজ করতেছে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে একটা চরিত্র থেকে বের হওয়াটাও জানতে হবে একজন অভিনেতাকে, সেই বিষয়টিকে আসলে সব অভিনেতারাই শিখে আসেন, নাকি নিজের প্রয়োজনের তাগিদে শিখে নিতে হয়? সেটা নিজের প্রয়োজনের তাগিদে শিখে নিতে হয়। মানে ধরেন আমি যখন এই কাজটা করছি, এটা তো আমার মানে দায়িত্ব, যেটা আমাকে শিখেই আসতে হবে। আপনার শেখাটা হয়েছে কি আসলে মঞ্চ থেকে? আমার মঞ্চ থেকে আমার শুরু হয়েছে, আমার শোটা মঞ্চ থেকে আর কি। সেই যে মঞ্চ নাটকে আপনি যখন যাত্রা শুরু করলেন, তখন তো ছাত্র জীবনে ছিলেন, তো তারপর আস্তে আস্তে করে হয় না যে এত রকমের মিডিয়া, এত রকমের প্ল্যাটফর্ম এখন, সেগুলোতে কিন্তু অনেকেই আসলে মঞ্চ নাটকের সাথে সেভাবে এগিয়ে চলাটা অনেক সময় ব্যাহত হয় বা কন্টিনিউ করা হয় না। সেই জায়গা থেকে আপনি তো অনেকগুলো বছর ধরে আসলে বিভিন্ন থিয়েটার, বিভিন্ন নাটক বা প্রদর্শনীর সাথে ইনভলভ ছিলেন এবং কাজ করে গেছেন। তারপর আস্তে আস্তে করে অনেকটা সময় পর এখন অনেকগুলো মাধ্যমের সাথে কাজ করছেন। এই যে লম্বা একটা যাত্রা, সেটা থেকে অনেক অর্জনও তো নিশ্চয়ই রয়েছে। না, অবশ্যই অবশ্যই হয়েছে।
সেই সময়ের থিয়েটারে যেই কাজগুলোর সাথে বা প্রজেক্টগুলোর সাথে আপনার ইনভলভমেন্ট ছিল সেগুলোর প্রসঙ্গে একটু শুনি। আমার শুরুটা হয় হচ্ছে নাট নালন্দা থেকে। সেটা আমি 2009 সাল থেকে আমি মঞ্চের সাথে ইনভলভ। 2010 সাল থেকে আমি ভিজুয়ালে ইনভলভ। নাট নালন্দার পারপাসে আমাকে হচ্ছে অরুণদার একটা প্রজেক্ট কাগজের ঘর, অরুণ চৌধুরী, ওই প্রজেক্ট হচ্ছে ডাকে বন্ধু চরিত্রে কাজ করার জন্য। তো মঞ্চের আমাদের যে সিনিয়ররা ছিলেন বলল, চলো এরকম একটা প্রজেক্টের জন্য কাজ করি, ভালো লাগবে। তো ওইখানে কাজ করতে গেলাম, 5 দিন কাজ করলাম, খুবই ভালো লাগলো, মানে আনন্দটুকু পেলাম। কিন্তু ওই পারপাসটা ছিল যে আমি এখানে ভিজুয়ালি রেগুলার কাজ করব। আমার ইন্টেনশন ছিল যে আগে যেই প্ল্যাটফর্মে কাজ করছি মঞ্চটায়, সেখানে আমি আগে নিজের সাথে নিজে বুঝি যে আমি আসলে কতটুকু তৈরি হয়েছি। কারণ আমি তৈরি না হয়ে একটা জায়গায় তো যেতে পারি না। তো সেটার জন্য হচ্ছে মঞ্চটাকে আমি স্কুল হিসাবে নিয়েছি, যে আমার যখন যে স্কুলটা বেটার মনে হয়েছে, যে প্রজেক্টটা বেটার মনে হচ্ছে, আমি সেখানেই করেছি। অর্থাৎ বেশ কিছু নাট্য দলের সাথে আপনার আসলে সম্পৃক্ততার সুযোগ বেশ হয়েছে। কিছু ফ্রিল্যান্স প্রোডাকশনগুলোর সাথে, যেমন হ্যামলেট, মার্চেন্ট অফ ভ্যানিস, মহাস্থান, জীবন ও রাজনৈতিক বাস্তবতা, আলোর পথে যাত্রী, 2 বিঘা জমি, নীল উপাখ্যান, এগুলো আমার মঞ্চের প্রোডাকশন। এর মধ্যে আপনার পছন্দের একটা বা দুটোর নাম যদি জানতে চাওয়া হয়। জীবন ও রাজনৈতিক বাস্তবতা সৈয়দ জামিল আহমেদ স্যার ডিরেকশন দিয়েছেন। এটার অভিজ্ঞতাটা খুবই অদ্ভুত। আমরা 6 মাস এটা একটানা ওয়ার্কশপ করেছি। প্রথম 1 মাস আমরা 8 ঘন্টা 9 ঘন্টা করে ওয়ার্কশপ করতাম। সেকেন্ড মাস থেকে আমরা 10 ঘন্টা 12 ঘন্টা, থার্ড মাস থেকে আমরা 14 ঘন্টা, ফোর্থ থেকে আমরা হচ্ছে 15-16 ঘন্টা করে ওয়ার্কশপ করতাম, মানে কাজ করতাম প্রতিদিন, এটা মানে তো ফুল ভীষণ ট্রেনিং, কঠিন একটা ব্যাপার। পুরো আর্মিদের ট্রেনিং ছিল সেটা। একদম। কারণ সেখানে না বলার কোনো কিছু নেই। আমরা যখন প্রজেক্টে শুরু করি, স্যার আমাদের বলে দিয়েছে যে 6 মাস না বলে যে একটা শব্দ আছে সেটা কখনো বলবে না, কোনো কিছুতে না নাই। ঠিক আছে, এই 6 মাস হচ্ছে আপনাদেরকে সুস্থ থাকতে হবে, এই কাজটা করা লাগবে। তো এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় ছিল। আর স্যারের ফ্লোর সব সময় ওপেন থাকতো, কিছুতে অল্প থেকে অল্প কিছু হলে চলে যান, দরজা খোলা আছে, আপনাদের মতো লোক দরকার নেই। তো এটা খুবই লাগতো আর কি, যে না, যে কোনোভাবে স্যারের এই প্রজেক্টটা করে উঠতে হবে আর কি। এবারে আসি লেখালেখির প্রসঙ্গে। আপনি একজন লেখক হিসেবে আসলে অনেক আগে থেকে আপনি লেখেন, আমি যতদূর শুনেছি আপনি গান লিখেছেন নিজের জন্যে, বা আরো ছোট ছোট অনেক লেখা আছে যেগুলো হয়তো অপ্রকাশিত, আমি হয়তো আসলে কখনো সময়ের প্রকাশ। প্রেক্ষাপটে লিখি আর কি আপু। আচ্ছা, সময়ের কিরকম সেটা? সময়ের প্রেক্ষাপটে যে ধরেন একটা লং সময়ের পরে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা, যে জিনিসটা ধরেন আমি আমার জীবনের সাথে সলভ করে আসছি, বা ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি না যে আপু এই জিনিসটা আমি এটা করলে কিভাবে হবে, সেই গাইডলাইনটা ধরেন নিজের সাথে নিজের গাইডলাইনটা যখন তৈরি হয়েছে, সেটা আমি অতটুকু লেখার মধ্যেও প্রকাশ করার চেষ্টা করেছি, যাতে আরেকজনের সুবিধা হয় এই সময়টা থেকে অতিক্রম করে আসার জন্য। এই যে লেখালেখিটা চলেছে তো বিভিন্ন সময়, যেগুলো হয়তো অপ্রকাশিত রয়ে গেছে, তবে প্রকাশ পেয়েছে আপনার দুটো বই। জি। তার মধ্যে একটি বই রয়েছে যে এই বইটাতে আপনার নামটাও রয়েছে, হ্যাঁ। হ্যাঁ, যোজন এবং মায়া। এই দুটোর মধ্যে আসলে এটা- কানেকশনটা কি এটা আপনি হচ্ছে আসলে? যোজন দূরত্বে দেখা নিকট মায়া। হ্যাঁ, হ্যাঁ, যোজন এই যে দুটো শব্দের মধ্যে যে কানেকশনটা আপনি তৈরি করার চেষ্টা করেছেন, বা বইটার মধ্য দিয়ে আসলে কোন বিষয়টিকে আপনি আপনার পাঠকদের কাছে তুলে ধরতে চেয়েছেন? এই যোজন দূরত্বের দেখা নিকট মায়ের সব ধরনের কবিতাগুলোই রেখেছি। এটা একটা ফিলোসফিক্যাল জনরায় রেখেছি আমি লেখাগুলো। এখান থেকে একটা লেখা শোনাই আপনাদেরকে, যেমন হচ্ছে, যখনই বিশ্বাস করি প্রতারিত হই, তাই বলে কি বিশ্বাস করব না? বিশ্বাস আমাকে বাঁচিয়ে রাখে অবিশ্বাসীদের মধ্যে। আমি বিশ্বাস করি নিঃশ্বাস রবে না, বিশ্বাস রয়ে যাবে। তো বিশ্বাস না করলে আসলে বেঁচে থাকাটা খুবই দায়। সো বিশ্বাস করতেই হবে, বেঁচে থাকতে গেলে বিশ্বাস করাই লাগবে। অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে আসবার জন্য। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শককে, ধন্যবাদ বাংলা ভিশনকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304।
আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন সঙ্গীতশিল্পী হলি নিয়ারের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, প্রতিবেশীদের ঝগড়া থামানোর জন্য আমি ছোটবেলায় অনেক চিৎকার করতাম, যে কারণে আমি গানের সময় চিৎকার করি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।